বইয়ের কবরের উপরে কুকি অসংখ্য গোলাপ গাছ লাগালো। গোলাপ তার বইয়ের পছন্দ ছিল তাই। অতঃপর সে কবরটির দিকে কিছুক্ষণ তাকিয়ে একটা সাইকো হাসি দিল। জান, দেখছো কত ভালোবাসি তোমায়। তুমি জীবিত থাকতে তোমাকে গোলাপ ফুল দিতাম, তুমি মরার পর তোমার গোলাপের গাছ দিলাম। আমার ভালোবাসা কিন্তু একদম কমে নেই। কথাগুলি শেষ করে সাইকোপিক কুকি মাটি লাগা ময়লা হাত দিয়ে তেল কলিজা ভুনা দিয়ে বার্গার খেতে শুরু করলো। জান, এটা ডিলিশিয়াস। এত ডিলিশিয়াস কেন? আচ্ছা, বেমানি করছে বলে কি তোমার কলিজার স্বাদটা আমার বেশি লাগতেছে? তোমাকে খাওয়াইতে পারতেছে না, কিছু কষ্ট লাগতেছে আমার, বলে বুঝাতে পারবো না। ধর, আরেকটা কষ্ট লাগতেছে। এই কলিজাটা বুঝছো, আজকেই শেষ, আজকের পর তো আর খাইতে পারবো না। তোমার ফ্যাপসাগুলো রেখে দিলে হয়তো বা ভালো হতো, ওগুলো একদিন ফ্রাই করে খাইতাম। কি বলো? বইয়ের কবরের দিকে তাকিয়ে তাকিয়ে কথাগুলো বলছিল কুকি। অতঃপর নাচতে নাচতে রুমের ভিতরে চলে গেল। গাড়ির চাবিটা নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো বাসা থেকে। কুকি ভাই, 4টা দিন হয়ে গেল, কোনো মেয়ে দেয়া সাপ্লাই দিতেছেন না। আরে মেয়ে মানুষ সাপ্লাই দিব কেমনে? আমার বউ মরছে তো অনেক কষ্ট লাগতেছে। এর চেয়ে বেশি কষ্ট লাগতেছে আমি নিজের হাতে মারছি তো, তাই কষ্টটা আরো বেশি লাগতেছে, বুঝছেন? কি নিজের হাতে ভাবিনা মারছেন? কি আর করবো, বেভানির তো জায়গা নেই আমার কাছে। নিজের মেয়েরা নিজেরই কষ্ট লাগতেছে, এর চেয়ে বেশি কষ্ট লাগছে। ওর কলিজাটা শেষ, সকালে আমি ভাত খামু কি দিয়া? ওর কলিজা ছাড়া তো আমার ভাতই হজম হবে না। কি একটা বিপদ না? তাই আর বেশি কিছু বললো না, অবাক হয়ে তাকিয়ে রইল সাইকো কুকির দিকে। এই কুকির সাথে তার 4 বছরের লেনদেনে কাজ কাম চলছে, কিন্তু এখন পর্যন্ত এই মানুষটাকে ঠিকঠাক ভাবে চিনতে পারছে না। এক এক সময় এক এক রূপ দেখিয়ে হাজির হয় এই মানুষটা। এমনি ভাবলার মতো তাকায় থাকেন না তো গাই ভাই, কেমন জানি লাগে। আর যে কথা কই দিয়েছি ওটা কই শুনেন, আমি 4-5 দিন আর কাজে আসবো না। নিজের মাইন্ডটাকে ফ্রেশ করা লাগবে তো, আনালে কাজে মন দেবো কেমনে? সো 4-5 দিন কোনো কাজ কাম নাই আমার। ঠিক আছে ভাই, আপনার যেটা সুবিধা আপনি অমনি কাজ করেন, সমস্যা নেই। একটু আগে যে বইয়ের দুঃখে কান্না করছিল, সে এখন হাসতে হাসতে গাড়ির দিকে চলতে লাগলো। জিনিসটা খুবই আশ্চর্যপূর্ণ লাগলো গায়ের কাছে। স্যার, উনি তো দেখতে একদম জেকে স্যারের মতো। আপনি কি বলবেন না জেকে স্যারের যে ওনার মতো একজন আছে? মদর লাভার সাহায্য করবো আমি? এতদিন ভালো ভালো ছিলাম বিজনেসের লেখা, কিন্তু এখন ব্যাপারটা এগোতে লাগছে। একটা মেয়েরা চাইছিলাম, দিল না, বরঞ্চ মেয়ের বিনিময়ে আমার গুলি করলো। এর প্রতিশোধ যদি না নিই তাহলে তো আমার লাগে এটা পাপ হয়ে যাবো না? এদিকে 4 দিন যাবো জীবন মঞ্জিলে বন্দি আছে তে। 4 দিন এই একলা রুমে বন্দি থাকতে থাকতে এটাই দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা। জাংকুকের সাথে শেষ দেখাটা হয়েছিল থাইল্যান্ডের সেই সুইমিং পুলে। সেখানে ডোনাটের মুখে বন্দুকটা তাক করার পর থেকে জাংকুকের সাথে আর দেখা হয়নি দের। সেই ঘটনার পর থেকেই তে এই জীবন মঞ্জিলে বন্দি। এই কয়েকদিনের প্রতিটা সকাল শুরু হতো বন্দুকের আওয়াজে, আর শেষও হতো বন্দুকের আওয়াজের মধ্যে দিয়ে। এই সবকিছুর মধ্যে তের মনে জাস্ট একটা প্রশ্নের ঘুরপাক খাচ্ছে, জাংকুক কেন এখনো তাকে বাঁচিয়ে রেখেছে? জাংকুক তো তাকে ভোগের পাত্র হিসেবে ভোগ করছে না, তাহলে বাঁচিয়ে রাখার মানেটা কি? আপু, সময় কমিয়ে আসছে আপনার। আচ্ছা নাম বলো, সময় চাই আপনার। আবার কোন নাটকটা থেকে নিয়ে যাবেন আমার? শুনি নাটক করতাম মরে দেখছস নাকি? আমরা তো রিয়েল লাইফে অ্যাকশন সিনেমা করি শালি। চল আজকের অ্যাকশনে মরবি তুই। তে চুপচাপ গাড়ির মধ্যে বসেছিল, হুট করে ঝাঁঝালো পারফিউমের ঘ্রাণতে নাকে এসে বাঁধলো। তার সবচেয়ে অপছন্দের স্মেল এটা, এটাকে চিনতে ভুল করেনি তে। পাশ করে তাকালে দেখতে পেল জাংকুক তার পাশের সিটে বসেছে। আসসালামু আলাইকুম ম্যাডাম, কি খবর? সব ঠিকঠাক আছে তো? কথাটা বলা মাত্রই জাংকুকের হাতে থাকা রক্তগুলো তার জামাতে পরিষ্কার করলো জাংকুক। এত নোংরা সালাম কি উপলক্ষে? শেষ সালাম নাকি এটা আবার? ভদ্রতার সালাম ম্যাডাম, আপনার তো মরার অনেক ইচ্ছা, তো ভাবলাম ভদ্রতার খাতিরে আপনার ইচ্ছাটা পূরণ করে দিই। কি বলেন, রাজি আছেন তো? জাংকুকের কথা শুনে তাই মাথা কাজ করা বন্ধ করে দিল। কিছুক্ষণ নীরব থাকার পর জাংকুকে বলতে লাগলো, কেমন মৃত্যু দিবেন আমায়? কেমন মরণ চান আপনি? সম্মানের। সম্মানের মরণে যারা বদনামের মরণ দিলে চলবে? তাছাড়া জীবন জাংকুক তো কারো সম্মান দিতে পারে না, আপনার সম্মানের মৃত্যু দেই কেমনে? আর এছাড়াও আমার জীবন বাঁচিয়েছেন, এটা কি কম পাপ কাজ? এই পাপের মাসুল দিতে হবে না? সম্মানের মৃত্যু তো হারাম আপনার জন্য। তবে আপনাকে না মেরে পৃথিবী থেকে বিদায় নেওয়াটা কি আমার জন্য হারাম হয় নাই? অবশ্যই হারাম হয়েছে, কিন্তু এটা তো হালাল করার কোনো উপায় নেই। আফটার অল জীবন জাংকুক কোনো মেয়ের হাতে তো মরবে না, সো কি আর করার? এই হারাম মৃত্যুটা বহন করতে হবে যে আপনার। আর যদি বড় না করি, না করার কোনো অপশন নেই, করতে বাধ্য তুই। কথাটা বলে তের হাতে একটা হ্যান্ডকাপ বেঁধে দিল জাংকুক। অতঃপর নিজের নাকটা নিয়ে গেল তের ঘাড়ের সামনে, সেখানে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে শুরু করলো। এত সুন্দর জিনিসের ফ্লেভারটা ঠিকঠাক ভাবে টানতে পারলাম না, কষ্ট লাগতেছে খুব। এই ঘৃণা ভরা চোখ নিয়ে তাকালো জাংকুকের চোখের দিকে। তোর না হলো ফ্লেভার না হলো ডোনাটের চকলেট পার করা, কি দুঃখজনক না? অতঃপর জাংকুকের গাড়িটি আপন মনে অন্ধকার পথ জুড়ে চলতে লাগলো। পুরো গাড়িতে জাংকুকের ঝাঁঝালো পারফরমেন্স স্মেল ছড়িয়ে আছে। তে নিকৃষ্ট দৃষ্টিতে তাকিয়ে থাকে জাংকুকের চোখের দিকে। আর কিছুক্ষণ পরেই হয়তো এই সুন্দর দানবটার কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে তে, এগুলোই তে মনে মনে ভাবছিল। জাংকুক তখন অন্যদিকে তাকিয়েছিল। হুট করে জাংকুক একটা হ্যাচকা টান দিয়ে এটাকে একদম নিচে কাছাকাছি নিয়ে আসলো। এত লুকায় লুকায় থাকার কি আছে ম্যাডাম? আমার বেশি ভালো লাগে একটু করে একটা গালের মধ্যে চুমা বসায় দিলেই তো পারেন। পারমিশন দিলাম আপনারে। তে জাংকুকের মুখের সামনে থেকে নিজের মুখটা ঘুরিয়ে নিল। অতঃপর ঘৃণার সুরে বলতে লাগলো, যাকে ঘৃণা করি তাকে চুমা দেবো আমি?
যাক যাক, আলহামদুলিল্লাহ। ঘৃণা করেন শুনে ভালো লাগলো, ভালোবাসেন শুনলে বড্ড খারাপ লাগতো ম্যাম। কথাটা শেষ করে জাঙ্কুক থেকে নিজের কোলের উপর বসিয়ে দিল। তে ছোটাছুটি করে নামার চেষ্টা করে, কিন্তু জাঙ্কুকের শক্তির সাথে পেরে ওঠে না। দুজনে দুজনের সম্পত্তির অস্তিত্ব খুঁজে পায়। ছাড় আমারে, ঘৃণা করি আমি তোরে, চড়ক পর্যায়ে ঘৃণা করি তোরে। ম্যাডাম, আপনি আমায় ঘৃণা করেন, এটা শুনে আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আফটার অল দানব জাঙ্কুকের সাথে ঘৃণা শব্দটাই চায়, ভালোবাসা তো আর চায় না। কথাগুলো বলে তুলোর বালিশের মধ্যে জাঙ্কুক নিজের মুখটা ডুবিয়ে দেয়। বালিশের কাভারের উপর থেকে বালিশের স্বাদ নেয় জাঙ্কুক। এই মুহূর্তে নিজের কাছে নিজেকে সবচেয়ে অসহায় মনে হচ্ছে, নিজেকে বেশ দুর্বল ভাবতে লাগেতে। তে চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো। সেই পানির ফোঁটা চলে গেল ডাইরেক্ট জাঙ্কুকের মাথার উপরে। 2 মিনিট পর জাঙ্কুক মাথা উঠিয়ে উপরের দিকে তাকালো। তের চোখে পানি ছলছল করছিল। সেই পানিগুলো তের গাল বেয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে হুট করে পড়লো জাঙ্কুকের গালের উপরে। জাঙ্কুক তাকালো তের চোখের দিকে, অতঃপর আস্তে আস্তে তের গালের সামনে নিজের মুখটা নিয়ে সে চোখের পানিগুলোকে গিলতে শুরু করে। ম্যাডাম, আপনি জানেন কি, মানুষের চোখের পানি আর মানুষের রক্ত, এই দুইটাই আমার ভীষণ পছন্দের জিনিস। এত চোখের পানি খাওয়ায়েন না তো, আর নাহলে আপনার প্রেমে পড়ে যাবো তো। নিকৃষ্ট দানবদের সাথে কখনো প্রেম শব্দটা যায় না। যায় ম্যাডাম, যায়। দানবরাও শুধু দানবেরই প্রেমে পড়ে। আমার অনেক ইচ্ছা আপনার সাথে একটা প্রেম করার। আমার জন্য দানব হতে পারবেন? তাহলে কিন্তু শিওর আপনার সাথে প্রেম করবো। প্রেম? তাও আবার তোর সাথে? কেন কেন কেন? আমার সাথে প্রেম করতে কি সমস্যা? আমার তো টাকা পয়সা গাড়ি বাড়ি সবই আছে। ও, সাইজ নিয়ে সমস্যা নাকি আবার? কথাটা বলা মাত্রই জাঙ্কুক গাড়িতেই দেখে নিয়ে 3-4 বার ঝাঁকি দিল। দেখছেন, আমার হাইটেও কিন্তু বরকত আছে মাশাআল্লাহ। তো কোনো কিছুর কমতি নাই আল্লাহর রহমতে। তো প্রেম করবেন না কেন শুনি? কারণ তো সবকিছু তো বরকত থাকলেও মানুষের তো বরকত নাই। তুই একটা জানোয়ার, এই জন্য তোরে বিয়ে করবো না, রিজেক্ট করলাম তোরে। শাড়ি দিয়ে আমার প্রেমের প্রপোজাল রিজেক্ট করলি, আমি তোরে দুনিয়া থেকে রিজেক্ট করে দেবো। কথাটা বলা মাত্রই জাঙ্কুক টেকে কোলে করে নিয়ে গাড়ি থেকে নেমে গেল। তে দেখতে পেল আশেপাশে বহুত মালামালের যাতায়াত চলছে, অর্থাৎ এখানে হয়তো বা মালামালের পাচার কাজ চলে। সারা দূর থেকে ট্রিপল চাঁদা চাইছিলাম, আনজোস। হ্যাঁ ভাই, সন্দেহ বেশি হলে কন্টেনার চেক করে আলাম। তাদের কথোপকথন শুনে তের ধারণা ছিল মাল বলতে হয়তো বা তারা টাকার কথা বলছে, কিন্তু কন্টেনারের দিকে তাকাতেই তের চোখ বড় বড় হয়ে গেল। কন্টেনার ভর্তি AK-47 এর পিস্তলস। জিনিসগুলো দেখে জাঙ্কুক একটা স্বস্তি নিঃশ্বাস ফেলল। উফ, অবশেষে আমার বউরে কাছে পেলাম। আপনি নিজের বউরে তো পাইছেন ভাই, এখন আমার শত্রুরে আমার হাতে দেন। আরে চিন্তা নাই, হেফাজতে রাখছি তোর শত্রুরে। কথাটা বলার মতোই জাঙ্কুক একটা ধাক্কা মেরে তেকে গায়ের উপরে ফেলে দিল। তে অবিশ্বাসের চোখে তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে। তবে সেটা বেশিক্ষণ না, এর আগে গায়ে একটা চটকনা মেরে তেকে ফালিয়ে দিল। অতঃপর কয়েকটা কিল ঘুষি মারলো তের পেট বরাবর। রক্ত পড়তে লাগলো তের মুখ থেকে। তে কয়েক সেকেন্ডের জন্য আবারও তাকায় জাঙ্কুকের দিকে। মাফ করে দিন ম্যাডাম, আপনার সম্মানে মৃত্যু দিতে পারলাম না। আমার উপর আবার দাবি দেওয়া রাখেন না। সবাই অনুর বাচ্চা, কাজ শেষ হয়েছে, চল তাড়াতাড়ি চল। ভাই, ওই রাস্তা দিয়ে যান না, ওইদিকে কিন্তু রেড পড়তে পারে। আমি খবর লাগাইছি, আপনারা না হয় দক্ষিণ দিক দিয়ে যান। কাজকাম শেষ করে জাঙ্কুকটা গাড়িতে বেরিয়ে পড়লো তাদের গন্তব্যের উদ্দেশ্যে। জিনিসগুলো শিপ দিয়ে চলতে লাগলো। জাঙ্কুকটা গাড়িতেই রওনা দিল। তেজ নিঃশব্দে কিছুক্ষণ তাকিয়ে রইল জাঙ্কুকদের যাওয়ার দিকে। তে বিশ্বাস ছিল এই মানুষটার প্রাণ একবার হলেও তে বাঁচিয়েছে। সেই উদ্দেশ্যে হয়তো এই মানুষটা একসময় তার কাছে আসবে, কিন্তু এমনটা হলো না। বরঞ্চ সেই মানুষটা তাকে বিপদে ফেলে দিল। হুট করে গায়ে পেছন থেকে তে চুলটা টেনে ধরল। আমার ব্যবসা লাল বাত্তি জ্বালাইছোস? তোর আমি লাল বাত্তি আলাম ইয়েই বানাবো, চিন্তা করিস না। একজন না, 1000 জন দিয়ে ভোগ করা মতো। স্যার, এই কাজ ফলো করা যাবো। আগে না হয় জাঙ্কুক স্যারের ধরাটা খাওয়ায়নি। তা তো অবশ্যই, শুভ বাচ্চা দেরি করতে নাই। কথাটা বলা মাত্র কাই তেকে নিয়ে গাড়িতে উঠে বসলো। অতঃপর গাড়ির মধ্যে নির্মম অত্যাচার চললো তের ওপর। এই সুন্দর চেহারাটাকে বিবস্ত্র করতে গায়ে বেশিক্ষণ দেরি হলো না। 5 মিনিটের মধ্যে তেকে ঘুষি মেরে মেরে তের নাক মুখ ফাটিয়ে দিল। রক্ত পড়তে লাগলো তের নাক মুখ দিয়ে। নিষিদ্ধ এই জঙ্গলটির পাশে কাইতের গাড়িটি থামলো। কাই তেকে নিয়ে গাড়ি থেকে নামলো। চোখের সামনে থাকা লোকটির দিকে তাকাতেই তে অবাক হয়ে যায়। আপনার কথা শুনে 1 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি, কই জাঙ্কুকের তো আসার নামগন্ধও নাই। আরে চিন্তা নাই, আমি আমার কথা রাখবো। আইবো ঠিকই আইবো, না যাইবো কই, কিন্তু আপনি আপনার কথাটা রাখেন। এরপর থেকে কিন্তু আপনি আমার সাথে ডিল করবেন। আমার কাজ কেমনে এই পার থেকে ওই পারে যায় সব আপনার দেখতে থাকবে। আর এই ফ্যামিলিটাও ছাড়তেছি না, ওই ভোগ করা লাগবো তো। আরে আপনি নিজের কথা রাখলে আমি নিজের কথা রাখবো, চিন্তা নাই। এই আরেম কথার খেলাফ হয় না, তাই না? আপনি ওইসব কাজের সাথে জড়িত? হ্যাঁ, কি করি বলো? প্রমোশনের চক্করে শুধু এসব না, আরো কত কাজই করা লাগে। আরেমের কথা শুনে মাত্র এই মূর্তি নিয়ে সেখানে দাঁড়িয়ে রয়। তার অনুভূতি শূন্য, কোনো কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। যার কাছ থেকে তাই দেশের সেবা দেশে মানুষের সেবা করতে শিখেছে, সে নিজেই কিনা এরকম অপরাধ জগতের সাথে জড়িত, এটা তের কাছে একেবারে অবিশ্বাস্য মনে হয়। তে কোনোভাবেই এই কথাটাকে হজম করতে পারছিল না। অবাক হয় না তে, আমি নিজের হাতে গড়ে তুলছি তোমারে।
এরকম জিনিসও অবাক হইতে শিখায়নি তোমায়? হুট করে আচমকাই কে আবারও তার মাথার উপরে সজোরে আঘাত করলো, তে পড়ে গেল মাটির উপরে। কেমন ছাড়ি রে তুই? না পারস কোনো কিছু শিখতে, না পারস কোনো কিছু করতে, পারস খালি আমার ব্যবসায় লালবাতি জ্বালাইতে। তবে চিন্তা নাই, তোর মুখের মধ্যে লালবাতি জ্বালাবো আমি। কথাটা বলা মাত্রই কাই জানোয়ারদের মতো তার মুখে একের পর এক আঘাত করতে লাগলো। আরাম পুরোটা দৃশ্য নিজের চোখে গিলতে লাগলো, কোনো রিয়াকশন দিল না। টেকের আঘাত করতে করতে তার নাক মুখ থেকে আবারও রক্ত পড়তে শুরু করে। হুট করে একজনের গুলির আঘাতে ঝাঁঝরা হয়ে গেল কায়ের পা। সারা পাটপাড়ের বাচ্চা ডুপ্লিকেট মালটা তোমারে, এক গুলিতে তো তোর পা উড়ে যাওয়ার কথা, উড়লো না কেন? জিয়ন জঙ্কুক, অবশেষে দেখা পেলাম আপনার জন্য গিফট আনছি আমি। আরে আসসালামু আলাইকুম অফিসার। চিন্তা নাই, গিফট শুধু আপনিই না, আমি আনছি আপনার জন্য। দেখবেন নাকি? কথাটা বলা মাত্রই ঠাস করে কোথাও একটা বম ফুটলো। আরেম দেখতে পেল তার আশেপাশে যত লোকগুলো লুকিয়েছিল সেই জায়গাগুলোতে বমটা ফুটেছে। আরেম ভীত চোখ নিয়ে তাকালো জাঙ্কুকের দিকে। আরে অফিসার চিন্তা নাই, আপনার ধরতেছি, আপনার লাইন পরে আগে বিমানটারে ধরে আনি। জাঙ্কুক গুটি গুটি পায়ে অগ্রসর হতে লাগলো কায়ের দিকে। কাই ভীত চোখে একবার পুরো জঙ্গলটাকে চোখ দিয়ে তলব করে নিল। বুঝতে দেরি হলো না, পুরো জঙ্গলটা এখন জাঙ্কুকের দখলে। তে এবার মিটি চোখে তাকালো জাঙ্কুকের দিকে। দেখতে পেল জাঙ্কুক তার চোখের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক এক দৃষ্টিতে তার চোখের দিকে কিছুক্ষণ তাকায় থাকে, অতঃপর হাতে থাকা ব্যাগটি নিয়ে সজোরে আঘাত করতে থাকে কায়ের মুখে। জাঙ্কুক একবারের জন্য কায়ের মুখের দিকে তাকায় না, তাই মুখের দিকে তাকিয়ে কায়ের মুখে আঘাত করতে থাকে। একের পর এক আঘাত করে কায়ের মুখের অবস্থান 12টা বাজিয়ে দেয়। এমন সুবর্ণ সুযোগকে আর হাতছাড়া করে না আরেম। সাথে সাথেই তার কয়েকজন লোক বেরিয়ে আসে আর সেখান থেকে তাদেরকে আঘাত না করে পালানোর চেষ্টা করে। জাঙ্কুকের লোকরা আরেমদেরকে ফলো করে, কিন্তু তাদেরকে আর ধরতে পারে না। এই সকল ঘটনা একমাত্র নীরব দর্শকতে সবার কর্মকাণ্ড দেখে যাচ্ছে, কারো কর্মকাণ্ডতেই তার কোনো রেসপন্স নেই। ম্যাডাম বিশ্বাস করেন, এতক্ষণ আপনার একদম বিশ্রী লাগতেছিল, এখন লাগতেছে একেবারে পারফেক্ট, আমার টাইপের। আমি কোনোদিনও তোর মতো জানোয়ার আর বেমান টাইপের হবো না। আরে বাবা তেজ দাও না শালির, মার খাওয়ার মুখটুক ভর্তা হয়ে গেছে, তাও তেজ কমে না। এত তেজ কেন রে? তোরে তেজই তো অ্যাট্রাক্ট করে আমারে। ভাই কাম তো শেষ, রওনা দেবো কখন? আরে শালা এনে তো আর আমার বিয়ে করানো হইব না যে একটু পরে রওনা দিব। এক্ষুনি রওনা দিতেছি। আগে ম্যাডামরা রে আমার গাড়িতে তো একটু সমাজ সেবা করি। ম্যাডামের মুখের যে অবস্থা, হসপিটালে না নিয়ে গেলে খারাপ হয় না? তোর মানব সেবা লাগবে না আমার, জান জানোরে বাচ্চা। আবার কি নাটক শুরু করবি আমার সাথে? জাঙ্কুক কিছুই বলল না, তের দিকে তাকিয়ে হেসে দিল। তেকে নেওয়ার জন্য একটা গার্ড সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। জাঙ্কুক তাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আরে শালা যাইস না, ম্যাডাম কেঁপে গেছে রে। কখন জানি তোকে ঘরের মধ্যে তবলা বাজায় ঠিক নাই। এসে তো ভালো, আমি যেহেতু তোকে লিডার, মাইরও আমিই খেলাম, সমস্যা কি? কথাটা বলে জাঙ্কুক তের সামনে গিয়ে তেকে কোলে করে নিল। তে উল্টাপাল্টা ভাবে নড়াচড়া করতে লাগছিল, কিন্তু জাঙ্কুকের শক্তির সাথে পেরে উঠে নাই। অনেক তো হইলো, এবার আমার এই শক্তিটা বুদ্ধি দেখ। আল্লাহ তো হইল কি আর কোনো নাটক আমার সাথে করবেন না, আর কোনো নাটক দেখার শক্তি নাই আমার। এই নাটক ফাটক জীবন জাঙ্কুক আপনারা কখনোই দেখায়নি, যা দেখাইছি সবই হচ্ছে বাস্তবতা। আর এখন এর চেয়ে তো ভয়ঙ্কর বাস্তবতা দেখাইতে নিয়ে যেতেছে আপনারে। ভালো মানুষ হওয়ার খুব শখ না ম্যাডাম আপনার? এমন জিনিস দেখাবো ভালো মানুষকে দৌড় মারবো জানলা দিয়া। অজানা পথ জুড়ে তেদের গাড়ি চলতে লাগলো। জাঙ্কুক গাড়ি ড্রাইভিং করতে করতে নিয়ে যাচ্ছে। আশেপাশে এলাকাটা পুরো ভৌতিক, কোনো মানুষের আনাগোনা চলে না এখানে। জায়গাটা নতুন, তবে দেখতে একদম জিয়ন মঞ্জিলের মতো, কিন্তু একটা পার্থক্য আছে। জিয়ন মঞ্জিলে কোনো বেসমেন্ট নেই, কিন্তু এখানে আছে। বেসমেন্টে যাওয়া মাত্রই তের চোখ একদম বড় বড় হয়ে গেল। এই ধারণা ছিল মাফিয়াদের বেসমেন্টে আর কি থাকবে, হয়তো বা অস্ত্র টস্ত্র রাখার জায়গা, কিন্তু তের ধারণা ভুল। তে দেখতে পেল নিচে আছে বিশাল একটা ল্যাব। এই ল্যাবের মধ্যে এক্সপেরিমেন্ট হচ্ছে মানুষদের উপরে। ল্যাবের মধ্যে তে আর জাঙ্কুক ব্যতীত আর কেউ আসলো না। জাঙ্কুক থেকে কোলে করে নিয়ে একটা বেডের উপর বসালো, অথবা সাথে সাথে একজন নার্স পেছন থেকে তার কাপড়গুলো কাটতে শুরু করে। আশ্চর্য, মাথা ঠিক আছে আপনার? কি করতেছেন এগুলা? ম্যাম ব্যান্ডেজ, তাই বলে একটা পুরুষ মানুষের সামনে? জাঙ্কুক তার কথার টোন শুনে বেশ বিরক্ত হয়, অতঃপর নার্সের কাজটা সে নিজেই করে ফেলে, হাত দিয়ে কেটে ফেলে পুরোটা কাপড়। তার সম্পদজনক জাঙ্কুকের সামনে উন্মুক্ত হওয়া মাত্রই তিনি নিজের হাত দিয়ে সেগুলোকে রক্ষা করার চেষ্টা করে। জাঙ্কুক সাথে সাথে দেখে এক পলক স্ক্যান করে, অতঃপর নিজের চোখটা সরিয়ে অন্যদিকে তাকায়। সাথে সাথে তার পিঠের মধ্যে দুইটা আঁচড় লাগলো। তে চিৎকার করে উঠলো, নার্স চোখের ইশারায় জাঙ্কুকে দুইটা জিনিস দিল। জাঙ্কুক হাত পেতে সে জিনিসগুলো নিল। একটার একটা ডেভিলসম্যান দিয়ে তের দিকে তাকালো। ম্যাডাম আসে, নতুন একটা জিনিস দেখে আপনাকে। তে নজর ঘুরে তাকায় জাঙ্কুকের চোখের দিকে। জাঙ্কুক হাতে দুইটা ছোট ছোট জিনিস, চিরকুটের মতো দেখতে। কি এটা? দিস ইজ কল্ড হিউম্যান জিপিএস, মানে বুঝেন মানুষের ভিতরে জিপিএস লাগানো হয়, এগুলো এজেন্টদের কাজে লাগে। আপনি তো এজেন্ট, আপনার শৈলেও এটা একটা ছিল, দুইটা ছিল, একটা আমি লাগাইছি আর একটা আপনার বসে লাগাইছিল, কিন্তু আপনি জানেন না। অবাক হয়ে থাকা জাঙ্কুকের দিকে, কেননা এইসব সম্পর্কে তে কোনো কিছু জানতো না। কি বুঝাতে চাইতেছেন আপনি? সোজা সাপটাই বুঝাই, এতদিন যে এজেন্সির জন্য কাজ করে যেতেছেন ওরাই আপনার সাথে বেইমানি করছে। বেইমানি বলতে আপনাকে ইউজ করছে, তাও একটা টোপের মতো। আপনার ধারণা ছিল যে আপনি হারায় গেছেন জঙ্গলে, কারণ গায়ের মালগুলো ধরে দেওয়ার পর আপনার জঙ্গলে একটা ফাইটিং হয়, এরপর আমার সাথে পরিচয়। আপনি ভাবছেন যে আপনি হারিয়ে গেছেন, আপনার লোকের আপনি খুঁজে পেতেছে না, কিন্তু ব্যাপারটা ভুল। ওরা জানতো আপনি কই আছেন, কিন্তু আপনার খুঁজতে আসে নাই। জানেন এর কারণটা কি?
জাঙ্কুকের কথা শুনে তাই মাথা ঘুরাতে থাকে, তাই কোনো কিছু ভাবতে পারছিল না। অতঃপর জাঙ্কুক আবারও বলতে লাগে, সারা এজেন্সির কাছে ইনফরমেশন গেছিল যে জিয়ান জাঙ্কুক ওই জঙ্গলের মধ্যে আহত অবস্থায় পড়ে আছে, তাই ওরা ইচ্ছা করে আপনার ছাড় দিছে। বাই এনি চান্স আপনি যদি দৌড়াতে দৌড়াতে জাঙ্কুকের বুকে এসে পড়েন, এটা ভাই ভাই আর হইলেও তাই। আমার উল্টাপাল্টা জিনিস বোঝানো বন্ধ করেন, এটা শুধুমাত্র একটা কাকতালীয় ঘটনা। এমনটা তো নাও হইতে পারতো, এমনও হইতে পারতো যে আমি ওদের হাতে ধরা খেয়ে গেছি কিংবা আমি মারা গেছি। কথা বলবেন না ম্যাডাম, একদম পারফেক্ট চলে আসছেন। কাজ শেষে আপনার সাথে ভাবও শেষ হয়ে গেছে এজেন্সির। যখন আপনি কাজটা শেষ করে ফেলছেন তখন আপনাকে বুঝতে গেলে 10 জনকে বিপদে ফেলাইতে হইতো। জঙ্গলের মাঝে আপনার জন্য 10 জনের প্রান্ত বিধা দিতে না, এই জন্য আপনার কোনো খবরই নেয়নি, না আপনাকে বাঁচাইতে আসছে না তো উদ্ধার করতে আসছে। কিন্তু ভাবলো যদি আপনি মরার আগে ওনাদের কোনো কাজে আসেন, এই জন্য আপনার জিপিএসটা অফ করে নেই, আপনাকে ট্র্যাকিং এ রাখছিল যে কোনোভাবে যদি জিয়ন জাঙ্কুকের এলাকায় আপনি পড়তে পারেন। আর এটাই হয়েছে। দুঃখজনক হলেও এটাই সত্যি ম্যাডাম, কাজ শেষে আপনার সাথে ভাবও শেষ। তো আমায় বলেন তো কি লাভ হলো এজেন্সির কাজে এসে? জাঙ্কুকের কথা বলে শুনে তে আরামের কথাগুলো মনে পড়ে গেল। সত্যি তো, তেকে যখন গায়ে মারতেছিল আরাম তো এর কোনো প্রতিবাদ করেনি, ওটা আরামও তাদের লোককে বের হয়েছিল। এসব বলবার বুঝে কি লাভ? আপনারা নিজেরাও তো খারাপ, আপনারাও তো আমাকে ব্যবহার করছেন। আপনার বন্ধুরা আপনাকে ব্যবহার করতে পারে, আমি শত্রু হয়ে কি আপনাকে ব্যবহার করতে পারবো না? আপনার শরীরে আমি জিপিএসটা ইচ্ছে করে লাগাইছিলাম যেন গায়ে আপনাদেরকে কই নিয়ে যায় সেটা আমি ট্রেস করতে পারি আর ওই বরাবর হামলা করতে পারি। আর হইলেও তাই, জিয়ন জাঙ্কুক সব কিছুতে পারফেক্ট, বুঝলেন ম্যাডাম? আপনি এসব আচার পেছাল বন্ধ হলে এখন আসল কথা হাঁটছেন। আমাকে কেন আনছেন এখানে? কেন আবার? আপনাকে নিজের পার্টনার ইন ক্রাইম বানাইতে। পার্টনার ইন ক্রাইম? তারপর আপনার দিনের বেলা চেকে চেকে স্বপ্ন দেখে নাকি? স্বপ্ন না ম্যাডাম, ভবিষ্যৎ দেখতেছি, সেটা বাস্তবায়ন আমি নিজেই করবো আর আপনি আমাকে সাহায্য করবেন। আমি প্রয়োজনে মহিলা চাবো, তাও আপনার মতো শয়তানে সাহায্য করবো না। একটা কাহিনী শোনাই ম্যাডাম, এই কাহিনী শোনার পর আপনি ডিসাইড করেন এই জিয়ন জাঙ্কুকে সাহায্য করবেন নাকি না। তো এবার মনোযোগ সহকারে জাঙ্কুকের কথাগুলো শুনতে শুরু করলো। আপনাকে আজকে একটা বাস্তব কথা বলি ম্যাডাম, পৃথিবীতে সব খারাপ মানুষরা চলে ভালো মানুষের হাত ধরেই। মানে কি বলতে চাইছেন? মানে এটা খুবই স্পষ্ট ম্যাডাম। এই ধরেন আপনার মতো ভালো মানুষ আর কত আছে যারা নিঃস্বার্থে দেশের জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে, কিন্তু দেশের কি কোনো উপকার হয়? একদমই না। এই ধরেন আপনার মতো কত মানুষ আছে নিঃস্বার্থভাবে কাজ করে, কিন্তু লাভ কি হইতেছে না দেশের না দেশের জনগণের? কালা বাজারে অস্ত্র পাচার, মালামাল পাচার সবকিছু কিন্তু হইতেছে, আপনারা এটা হামাতে পারতেছেন না। এর কারণ কি জানেন? দেশের বড় বড় কর্মকর্তারাই আমাদেরকে সাহায্য করে এইসব খারাপ কাজ করতে, অথচ তবুও ডাক্তার পেটার বেড়ায় যে আমাদের নাকি অনেক ক্ষমতা, আমরা নাকি অনেক ক্ষতি করে ফেলতেছি। সালারা তো জানেই না আমাদের এত ক্ষমতার মেন উৎস তো ওরা নিজেই। তাই জাঙ্কুকের কথা কোনো রিয়েকশন দেয় না, চুপচাপ জাঙ্কুকের কথাগুলো শুনে যাচ্ছিল। এখন আপনাকে আরেকটা সিক্রেট কথা বলি, আমরা আসলে কারা বলেন তো? এই গ্যাংস্টার ওয়ার্ল্ড আসলে কি? আমরা হচ্ছে আপনাদের এই পাপেট সরকার নিয়ন্ত্রণকারী। আপনাদের এই সরকার চলে আমাদের ইশারাতে, জাস্ট একটু নাটক করে আমাদেরকে ধরার, কারণ একটা নিয়ম আছে না ভালো সাজার। আর সাজার নিয়মের চক্করে আপনার মতো মানুষরা মারা, বুঝছেন? নাটক সাজিয়ে গেলে আপনার মতো এজেন্সি মরতে হবে না, না মরলে নাটক কেমনে কি? এরপর আমাদেরকে ধরার নাটক, আমরা ধরা খাওয়ার নাটক, এরপর আবার ছুটাছুটি, এমনি এই প্রসেসিং চলতে থাকে, বুঝলেন? এরই মধ্যে আপনাকে সিক্রেট কথাটা বলি, আমরা সরকার নিয়ন্ত্রণ করতে চাই, আর সরকার নিয়ন্ত্রণ করতে গেলে কিছু জিনিস হাতে টাকা লাগে। এর মধ্যে একটা হচ্ছে অস্ত্র আর টাকা। এই দুইটা জিনিসের উপরেও আরেকটা জিনিস আছে যেটা ছাড়ার পাওয়ার অনেক বেশি। আর সেটা কি শুনি? মহামারী, ভাইরাস এন্ড থেরাপি। সব জায়গাতে জিততে চাইলে দুইটা নিয়ম অনুসরণ করতে হয়। এক, হয়তো বা জিততে চাইলে নিজের উন্নতি করো আর নিজে এগিয়ে যাও, আর নাইলে দুই, কম্পিটিটরকে পিছে ফেলায় দাও, ওর ক্ষতি করো। সবাই 2 নম্বর অপশনেই বিশ্বাসী, আমিও। বড় বড় রাষ্ট্রগুলো কি করে জানেন? অন্য রাষ্ট্রের ক্ষতি করতে গেলে সে দেশে মহামারী ছড়ায় দেয়। জিনিসটা কিন্তু মারাত্মক, যুদ্ধের সাথে বেশি ক্ষতি করে, কিন্তু দায়ভার কেউ নেয় না, কারো উপর পড়েও না। জাঙ্কুকে এতক্ষণের কথা ভয় না পেলেও এবারে কথাটি ভয় পেয়ে যায়, চারপাশে তাকাতে লাগে। এটা একটা ল্যাব, সেখানেও কিন্তু হিউম্যান দিয়ে রিসার্চ হচ্ছে। এখানে আপনি ভাইরাস তৈরি করেন? আপনি ভাইরাস তৈরি করেন? আরে না, মাথায় তো বুদ্ধি আছে নাকি যে ভাইরাস বানাবো? কিন্তু এটা অন্য কারো ল্যাব ছিল, আমি ওটা দখল করছি। ইচ্ছা ছিল এই জায়গার ভাইরাসগুলোরে নিজের আয়ত্ত রাখার, তারপর সবাই নিজের পায়ের তলে পিষায় দেওয়ার। কিন্তু ভাগ্যটা খারাপ, বুঝলেন? আমার কাছে ভাইরাসের প্রতিষেধক দুইটা থাকলে আমি অনেক পাওয়ারফুল হয়ে যাবো, আমার সঙ্গে কেউ টিকতে পারবে না। এই জন্যই চাইছিলাম, বাট আমার কপাল খারাপ, বুঝলেন? আমার কাছে ভাইরাস তো আছে, প্রতিষেধক নেই। যেমন আপনি আছেন কিন্তু আপনার ভালোবাসা নেই। আমাকে এত বড় প্যারাগ্রাফ শোনানোর কারণ কি? আমার কাছ থেকে আপনি কি চান? সারা আপনি সবসময় মেন কথা হন, এলাকা আপনার এত ভালো লাগে। তো মেন পয়েন্টে আসি, আমি চাই আপনি যেন আমার হয়ে কাজ করেন, আমার সাথে পার্টনারশিপ করেন আর কি, এই প্রতিষেধকগুলো বের করতে। আচ্ছা, তো আমি কি সাইন্টিস্ট নাকি? প্রতিষেধক আমি কোথা থেকে পাবো? আমি শুনছি আপনি নাকি নিষিদ্ধ জায়গা টাম্বেল হিলসে কোনো এক সময় অপারেশন করছেন, সেই জায়গাটা নিষিদ্ধ, আপনি জানেন কিভাবে? টাম্বেল হিলস এরকম কোনো জায়গাতে আমি কোনো অপারেশনে যাইনি। গেছেন ম্যাডাম, গেছেন, যারা ঘুরা টুরা ফেরত হিসাব করছেন। অবাক করার বিষয় এটাই, বাচ্চা গেলেন কেমনে? এই জন্যই আপনাকে দরকার, আমাদেরকে ওখানে নিয়ে যাবেন। আচ্ছা ধরেন আমি যদি আপনাদের কোনো কাজে আইসাও থাকি, তাহলে এর বিনিময়ে আমার কি লাভ? আমি কি পাবো শুনি?
ওরে বাবা, পল্টিবাজ ম্যাডামের মুখে এই কথা কে জানি একটু আগে বলছিল, মহিলা যাবে তাও জীবন জঙ্গলের সাথে পার্টনারশিপ করবে না। আজারের কথা বাদ দিয়ে যেটা জিজ্ঞেস করতে সেটা উত্তর দেন, আমার লাভ কি? আপনি যেহেতু মহিলা মানুষ, আপনার লস করাইতে গেলে আমার ইগোতে লাগবে। জান, আপনার সর্বোচ্চ লাভ করামো, বিয়ে করবো আপনারে। এবার খুশি তো? এর থেকে বেশি লাভজনক কথা আর কি হতে পারে? এমন জিনিসটা আমি ফ্রিতেও নিব না। সাথে আপনার লাভজনক অফার বুঝেন না, ব্যবসা খালি লসই করবেন। আপনি কি জান শুনি? কিছুক্ষণ চুপ থেকে অতপর বলতে লাগলো, এই কাজ করার পর থেকে আমার সাথে আপনাদের কোনো সম্পর্ক থাকবে না। আমি তোরে কোথাও সেটেল হয়ে যাব, সে জায়গায় সুন্দরভাবে সারা জীবন কাটানোর ব্যবস্থা আপনি করে দিবেন। আর আমার পিছে আর আসবেন না, না তো আপনি আসবেন আর না তো অন্য কাউকে আসতে দিবেন। আরে বাবা, আপনার তো তাই ওয়াইফ ম্যাটেরিয়াল কথাটা বলার পরেই জাংকুক নিজের শার্টটা খুলে ধীর পায়ে তের কাছে এগিয়ে আসলো। অতপর নিজের শার্টটা তের গায়ে জড়িয়ে ধরলো এবং শার্টের বোতামগুলো লাগাতে লাগাতে বলতে লাগলো, ডিল ডান পার্টনার। আজকে থেকে তাহলে আপনি ম্যাডাম আমার পার্টনার ইন ক্রাইম। সো মাই এজার্স, আজকের পার্টটা এখানে শেষ করতেছি। আশা করি আজকের পার্টটা তোমাদের কাছে ভালো লাগবে। এর পরের পার্টটা আমি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি পরের পার্ট চাও তাহলে এখানে তাড়াতাড়ি 1.5 কে লাইক করে দিও। আর হচ্ছে গিয়ে ফ্ল্যাটি হাজবেন্ড যারা চাইতেছে, ফ্ল্যাটি হাজবেন্ডটা আমি ভেবে রাখছি, খুব তাড়াতাড়ি তোমাদেরকে দিয়ে দেবো। তো এতক্ষণ এই স্টোরিটা এনজয় করো, ওই স্টোরিটাও আসবে, চিন্তা নাই। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি যে আজকের পার্টটাতে হচ্ছে গিয়ে সব প্যাচ কোড শেষ। এরপরের পার্ট থেকেই এই ওদের লাভ স্টোরিটা শুরু হবে। তো এতক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের ফুটা হেফাজতে রাখো। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।